কোহিনূর, কলমে লাবণ্য ইয়াসমিন। পর্ব ১৭। গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে, মারিয়া। অধরা দাদুর কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভেবে নিল। এক বুক সাহস নিয়ে ভেতরে প্রবেশ করল। ভদ্রলোক তখন কিসের একটা বই নিয়ে মনোযোগ সহকারে পড়তেছিল। অধরার পায়ের শব্দ শুনে লোকটা গম্ভীর কণ্ঠে বলল, এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। যাই হোক, ডায়েরিটা পড়েছ? একা পড়তে বলেছিলাম। অধরা ঢোক গিলে বলল, পড়েছি, কিন্তু কিছু জটিল বিষয় মাথায় ঢুকছে না। উল্লেখিত মানব নিষিদ্ধ মানবীদের বিয়ে হচ্ছে, তারা সংসার করছে কিভাবে সম্ভব হলো? কোহিনূরের জন্ম নিয়ে খোলামেলা কিছু লেখা নেই। পাথর মানবীর জন্ম কবে কখন হবে বলা হয়নি। বিষয়টা কি আপনি জানেন? অধরার প্রশ্ন শুনে দাদু মৃদু হাসলেন। মুখটা পূর্বের ন্যায় গম্ভীর করে বললেন, পাথরের শক্তি ক্ষয় হয়েছে, সেটা তো তুমি নিশ্চয়ই জানো। তুমি নিজে স্বয়ং কালো জাদুর ফসল। তোমার বাবা না চাইতেও তোমাকে চেয়েছিলেন। শেষ চাওয়া ছিল এটা। কালো জাদুর শক্তি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আপনি কিভাবে জানলেন? আপনি সবটা জানেন, তাই না? আমাদের পরিবার সম্পর্কে সবটা কিভাবে জানলেন? অধরার চোখে মুখে বিস্ময় খেলা করছে। ওর বাবার সম্পর্কে এই লোকটা সব জানে। ওর এভাবে উত্তেজিত দেখে দাদু বললেন, আমি শিওর জানি না, আরমান বলেছিল, শুনেছি ওর থেকে। আমার ছেলেটা কিন্তু খারাপ না, পরিবারের ভালো করতে একটু স্বার্থপর হয়েছে। তুমি খামাখা ভয় পাচ্ছ। এখানে তোমার কোনো অসুবিধা হবে না। বাইরের দিকে নজর না দিয়ে নিজেকে নিয়ে ভাবো। বাচ্চার মা হতে চলেছ, ওকে আর জুবায়েরকে নিয়ে ভাবো। ভাবার কত কিছু আছে। আমরা আছি বাকিটা ভাবার জন্য। অধরা ভ্রু কুঁচকে ফেলল। লোকটা ঠান্ডা মাথায় ওকে হুমকি দিচ্ছে। অধরা চুপচাপ সহ্য করা বা ভয় পাওয়ার মতো মেয়ে না। মরতে ওর ভয় নেই, তবে মরলে একা মরবে না, পাপের এই অট্টালিকার ধ্বংস করে দিয়ে যাবে। কোহিনূরকে ও এই পৃথিবীর এক কোণে লুকিয়ে রাখবে। কোনো পাপী তাপের সাধ্য হবে না ওর কাছে গিয়ে নতুন পাপের সূচনা করতে। কথাগুলো ভেবে ও নিজেকে স্বাভাবিক করে নিল। ঘন ঘন চোখের পাপড়ি নাড়িয়ে বলল, নিজেকে নিয়েই তো চিন্তা করছি দাদু। আমার স্বামী আর সন্তান ছাড়া কি আছে ভাবার মতো বিষয়? আসলে এই বাড়িতে তো খুন খারাপি, পিশাচের আনাগোনা। ভয় করে যদি কিছু হয়ে যায়। আচ্ছা দাদু, গতকাল রাতে আপনি বারান্দা ধরে হাঁটছিলেন, তাই না? পায়ের শব্দের সঙ্গে ঠাক ঠক আওয়াজ পেলাম। আপনার লাঠির শব্দ মনে হলো। সবাই মিলে কার সঙ্গে রুশনারার বিয়ে দিলেন দাদু? ভদ্রলোক, সরি, অর্ধেক মানুষ আর অর্ধেক পশুর সঙ্গে বিয়ে। বাহ, দারুণ সমাধান পেত। ডায়েরির এক পৃষ্ঠা ছেঁড়া ছিল, ওটা আপনার কাছে, তাই না? অধরা একদমে কথাগুলো বলে থামল। দাদুর মধ্যে যথেষ্ট ঝামেলা আছে। ভদ্রলোক বিনা দরকারে নিজের 14 পুরুষের ইতিহাস লিপিবদ্ধ ডায়েরিটা ওকে কখনো দিবে না। অধরা অতটা বোকা না। ওর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। বাবা মা ওকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার কৌশল শিখিয়েছে। জুবায়েরের দাদুর মুখে চিন্তার ছাপ। উনি বুঝতে পারছেন না অধরা এত কথা কিভাবে জেনেছে। উনি মুখটা কুঁচকে নিয়ে বললেন, দাদু ভাই, তুমি কি আমাকে সন্দেহ করছো? ডায়েরিটা তোমাকে দিয়েছি যাতে বুঝতে পারো সুলতানরা কেন এই বাচ্চাটাকে এতটা চাইছে। তাছাড়া গতকাল রাতে আমি নিজের কক্ষে ছিলাম। বাইরে কি হয়েছে জানি না। আর রইল তোমার ডায়েরির পরবর্তী পৃষ্ঠা, ওটা আমি জানি না। বহুকাল আগের ডায়েরি, কিভাবে কি হয়েছে জানি না। এই ডায়েরিটা দেখো, আগেকার দিনের দতের কালিতে লেখা। কাগজপত্র কিন্তু তখন সস্তা ছিল না। ভদ্রলোক জমিদার ছিলেন বিধায় সমস্যা হয়নি। অধরা দাদুর একটা কথাও বিশ্বাস করল না। ও যেভাবে প্রশ্ন করেছে, লোকটা সেসব কৌশলে এড়িয়ে যাচ্ছে। খামাখা সময় নষ্ট হচ্ছে। অধরা কথাগুলো ভেবে নিয়ে বলল, আচ্ছা দাদু,
দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য। মনে রাখবো আপনার কথা। এখন যাই, পরে আসবো। অধরা কথা শেষ করে আর অপেক্ষা করলো না, হন হন করে বেরিয়ে আসলো। এই বাড়ির সব মানুষগুলো একরকম, রহস্য যে কোথায় গিয়ে জটলা খুলবে বোঝা যাচ্ছে না। শুরু যখন হয়েছে তার শেষটা তো হবেই। অধরা নিজের হাতে এই সুলতান বংশের নতুন ইতিহাস রচনা করবে। কোহিনূরের জীবনে কোনো পাপের চিহ্ন পড়বে না, মসৃণ জীবন হবে ওর, সাদা শুভ্র ফুলের মতো সৌরভ ছড়াবে। অধরা ওকে নিজের মনের মতো করে বড় করবে, এতটা ভালোবাসা দিবে। মেয়েটা যদি কোনো অশুভ খারাপ কিছু হয়েও থাকে তবে ও ভালো হয়ে যাবে। এলোমেলো কথাগুলো ভাবতে ভাবতে যখন ও নিজের কক্ষে ফিরছিল, হঠাৎ ওর পথ আগলে ধরল গালিব। অধরা হতবাক হয়ে ছেলেটাকে দেখল। গতকাল রাতের কথা মনে পড়তেই ভ্রু কুঁচকে ফেলল। এই ছেলেটা সেই অর্ধমানব। অধরা দ্রুত নিজের ঘোমটাটা আরও খানিক টেনে নিয়ে ভ্রু কুঁচকে বলল, কি চাই? গালিব ঠোঁট বাঁকা করে হাসল। অধরার পছন্দ হলো না, দৃষ্টি নামিয়ে নিয়ে আবারও বলল, কি চাই আপনার? পথ আগলে দাঁড়িয়ে আছেন কেন? বোবা নাকি? বোবার ভান নিয়েছেন কোনটা? সামনে দাঁড়িয়ে থাকা রমণীর বুদ্ধিতে আমি মুগ্ধ। আপনার মন রপ্ত করা বেশ কঠিন, সহজে পড়া যাবে না। অধরা বিরক্ত হলো, ভয়ানক দুটো গালি দিল মনে মনে, কিন্তু মুখে উচ্চারণ করতে পারল না। দাঁতে দাঁত চেপে বলল, চেষ্টা করার কথা কল্পনাও করবেন না, ধ্বংস হয়ে যাবেন। আমার চোখে আগুন আছে আর হৃদয়ে আছে বিষাক্ত খঞ্জর। নতুন বিয়ে করেছেন, বউ ছেড়ে এখানে এসে আজে বাজে বকছেন, লজ্জা থাকা উচিত। অবশ্যই মানুষ হলে লজ্জা শরমের বালাই থাকতো, আপনি তো আবার অন্য কিছু। যাই হোক, পথ ছাড়ুন, আপনাকে আমি ভয় পাচ্ছি না। অধরা একসঙ্গে এক গাদা কটু কথা শুনিয়ে দিল। এমনিতেই দাদুর বিষয় নিয়ে চিন্তিত, তার মধ্যে এই ছেলেটা এসে ঝামেলা করছে। অধরা এতগুলো কথা শুনে লোকটার কোনো ভাবান্তর হলো না, বরং মিটিমিটি হাসলো আর বলল, ভয় না পেলে আরও মজা, খেলা জমবে। নিস্তব্ধ রজনী শনশন বাতাসে যখন কারো উন্মুক্ত হৃৎপিণ্ডটা খামচে তুলে নেওয়া হবে, সেই দৃশ্যটা দেখে ভয় পাবেন আপনি? নিশ্চয়ই পাবেন। সেদিন আর দেরি নেই। প্রিয়জনের হৃৎপিণ্ড ছিনিয়ে নিতে দেখতে কেমন লাগবে ভাবতে পারছেন? অধরা ঢোক গিলল। সবাই আজ ওর সঙ্গে ভয়ঙ্কর কথাবার্তা বলছে, দিনটাই খারাপ। জুবাইরকে এখন ওর বড্ড দরকার, এখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না। লোকটা মিষ্টি মিষ্টি করে জান নেওয়ার পায়তারা করছে। অধরাকে চুপচাপ ভাবতে দেখে লোকটা আবারও বলল, কি হলো, কিছু বলুন। অধরা চমকে উঠে নিজেকে স্বাভাবিক করে নিল, মুখটা কঠিন করে বলল, আমি এমন পরিস্থিতি তৈরি হতেই দিব না। প্রিয়জনের প্রাণ নিজের প্রাণ দিয়ে আগলে রাখবো। আপনি অতিরিক্ত কথা বলেন, বাচাল টাইপ। রাস্তা ছাড়বেন নাকি অন্য কিছু করব? গালিব ভ্রু কুঁচকে ফেলল। মেয়েটা কি করতে পারে বুঝল না। অধরা চেয়েছি জোরে একটা ধাক্কা দিয়ে বেরিয়ে আসবে, কিন্তু তেমন কিছুই করতে হলো না। জুবায়ের এসে হাজির। ও সোজা অধরার হাত ধরে বলল, কতক্ষণ অপেক্ষা করছি, কক্ষে চলো। আর আপনি ওর রাস্তা আগলে দাঁড়িয়ে আছেন কেন? ভদ্রতা শিখুন, কাজে আসবে। জুবায়ের উত্তরের আশা করল না, দ্রুত অধরাকে নিয়ে নিজের কক্ষে দরজা বন্ধ করল। গালিব সেখানে দাঁড়িয়ে আছে, ওর চোখে কোনো রাগ নেই, তৃপ্তি নিয়ে হেসে দাদুর কাছে ছুটল। অধরা সোফায় বসে আছে, খোলা জানালা দিয়ে বাতাস আসছে। জুবায়ের ধারালো একটা খঞ্জর হাতের মধ্যে নাড়াচাড়া করতে করতে বলল, এটা তোমার জন্য কিনেছি। এখনকার মেয়েরা মোবাইল ফোন নিয়ে ঘুরে, আর তুমি এটা নিয়ে ঘুরবে। যদি কখনো আমিও তোমার ক্ষতি করতে আসি, হৃৎপিণ্ড বরাবর বসিয়ে দিতে দুবার ভাববে না। জুবায়ের খঞ্জরটা অধরার হাতে দিতেই ও সেটা রেখে দিয়ে বলল, আপনার দাদু আমাকে ভয় দেখিয়েছে। আমার কি মনে হয় জানেন? ভদ্রলোক এসব করছে। আপনার চাচা ওনার হাতের পুতুল। স্টোর রুমে যাওয়াটা খুব দরকার। আজ রাতে পারবেন ব্যবস্থা করতে? চাবি আছে? জুবায়ের কিছু একটা ভেবে পকেট থেকে চাবি বের করে বলল, চাবি তৈরি করে নিয়েছি। দাদুর রুমটা একটু চেক করা দরকার ছিল।
আচ্ছা, গতকাল তো বললে না ডায়েরির পৃষ্ঠা একটা ছিল না? সব তো ঠিকঠাক মনে হলো। আরে আপনি ভাবুন, হুট করে ডায়েরি শেষ কিভাবে হতে পারে? উনি হঠাৎ লেখা থামিয়ে দেওয়ার মানুষ না। এত লম্বা কাহিনী লিখেছেন, যেখানে নিজের দোষটা অকপটে স্বীকার করতে দুবার ভাবেনি, সেখানে শেষে একটা উপদেশ দিবেন না, এমন হয় নাকি? ওখানে গুরুত্বপূর্ণ কিছু লেখা ছিল, তাই তো দাদু ওটা দিতে চায়নি। তাছাড়া দাদু ডায়েরিটা আমাকে দিয়েছেন যাতে আমার মনটা নরম হয়। রহস্য জেনে গেছি ভেবে যদি আমি আর কোনো ঝামেলা না করি, এসব কারণে উনি পড়তে দিয়েছিলেন। যাই হোক, ওই পৃষ্ঠাটা আমাদের উদ্ধার করতে হবে। আর হ্যাঁ, এই মহাকাহিনীর ভিলেনকে আমরা না চিনলেও ভিলেন কিন্তু আমাদের চিনে নিয়েছে। জুবাইর ভ্রুকুচকে বলল, মানে স্বাভাবিক। স্টোর রুমে সেদিন আমাদের দুজনকে সেই লোকটা দেখে নিয়েছিল। তারপর দাদু এই ডায়েরিটা আমাকে দিয়েছে। লোকটা দাদুর সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, আপনি বাংলাদেশে গিয়েছেন কখনো? বহুবার গেছি। ওখানে আমাদের অফিস আছে। তাছাড়া ছোট থাকতে প্রায় যেতাম। মায়ের সঙ্গে গিয়েছি, জোর করে নিয়ে যেতেন। বড় হয়ে তেমন যাওয়া হয় না। তবে দাদু আরমান ফারুকীর যাওয়া আসা লেগেই থাকে। তুমি জানো, গতকাল পুলিশ খোঁজ করছিল আমাকে। মায়ের মৃত্যু নাকি স্বাভাবিক না, আবারও তদন্ত করতে চাইছে। অধরা উত্তেজিত হয়ে উঠল। এতদিন পরে আবারও কেসটা রিওপেন হয়েছে, ঠিক হজম হলো না। বলল, কিভাবে সম্ভব? এখানকার আইনকানুন সস্তা না যে বললেই সব মিটে যাবে। আমি আসল অপরাধীকে ধরার জন্য বাড়িতে কিছু বলিনি। তদন্ত চলছে, আশা করি দ্রুতই সব সামনে আসবে। অধরা বেশ খুশি হলো। জুবায়ের এতদিন পরে একটা কাজের কাজ করেছে। সেদিন ছাদে ঠিক কী হয়েছিল জানতে হবে। অপরাধীকে ধরতে না পারলে জানা কঠিন। অন্ধকার কক্ষে পিনপতন নীরবতা বিরাজমান। কক্ষের দক্ষিণ দিকে দুজন মানবী চুপচাপ দাঁড়িয়ে আছে। চোখে হাজারো কৌতূহল আর বিস্ময় খেলা করছে। আধার ওদের দুজনকে ঢেকে নিয়েছে। তাছাড়া সামনে আসে বিশালাকার এক পুরাতন আলমারি। কক্ষের মাঝখানে ছোট একটা বৃত্তের মধ্যে মোমবাতি নিভু নিভু করে জ্বলছে। একজন মুখোশধারী মোমবাতির সামনে বসে আছে, চোখ বন্ধ করে কি একটা বিড়বিড় করছে। কিছুক্ষণের মধ্যে কক্ষের দরজা দুম করে খুলে গেল। দুজন মানবের আগমন ঘটল। ওরা একা আসেনি, মুখ বেঁধে নিয়ে এসেছে এক মেয়েকে। যদিও মেয়েটার কোনো জ্ঞান নেই, ওরা মেয়েটিকে লোকটার সামনে বসিয়ে দিল। ক্রমশ মোমবাতির হলুদ আলো লাল আকার ধারণ করলো। অধরা এতক্ষণ জুবাইরের পাশে দাঁড়িয়ে এসব চুপচাপ দেখছিল। চুপি চুপি স্টোর রুমে আসার 2 মিনিট পরেই এই অদ্ভুত লোকটা এসে হাজির হয়েছে। জুবাইর ওর হাত শক্ত করে ধরে রেখেছে। ওর আরেক হাতে একটা বই আছে। বইটা বহুকাল আগের, যদি পুরোটা পড়া হয়নি। তার আগেই এই লোকগুলো চলে আসলো। অধরার ভয় করছে এই মেয়েটার জন্য। ওরা ওর সঙ্গে কি করতে চলেছে কে জানে। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে। মেয়েটাকে বাঁচানো জরুরি। জুবাইয়ের পকেটে হাত দিয়ে লাইট বের করলো। উদ্দেশ্য বইটা পুড়িয়ে দিয়ে এদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করা। জুবাইরের মতিগতি দেখে অধরা ঝট করে বইটা নিজের হাতে নিয়ে ফিসফিস করে বলল, আপনি লুকিয়ে থাকবেন, ওদের সামনে আমি যাব। ওরা আমার ক্ষতি করতে পারবে না, কিন্তু আপনার ক্ষতি করবে। জুবাইর রাজি হলো না। বউকে বিপদে পাঠিয়ে নিজের লুকিয়ে থেকে কাপুরুষের মতো মজা নিবে, কখনো না। ও প্রতিবাদ করলো, কিন্তু ঢোপে টিকলো না। অধরা জুবাইরের হাত থেকে লাইট নিয়ে বেরিয়ে আসলো। সোজা লোকগুলোর সামনে লাইট জ্বালিয়ে বইটাতে আগুন লাগিয়ে ধ্যানমগ্ন লোকটার সামনে ছুঁড়ে দিয়ে বলল, কে আপনি? কি করতে চাইছেন ওর সঙ্গে? লোকটার চোখ খুলে আহত হলো পুরো বইটা দেখে। বিকট শব্দ করে বলল, এটা কি করলে তুমি? এভাবে বইটা পুড়িয়ে দিলে? তোমাকে আমি ছাড়ব না। লোকটা ছুটে গিয়ে অধরাকে ধরতে গেল, কিন্তু পারল না। অধরার হাতে থাকা ধারালো খঞ্জরটা লোকটার বুকে বিঁধে দিল। মুহূর্তের মধ্যে সব চুপচাপ। বই পোড়া ধোঁয়ায়
চারিদিকে ছড়িয়ে পড়েছে। মোমবাতি নিভে গেছে। জুবায়ের দ্রুত বেরিয়ে এসে অধরার হাত ধরল। মেয়েটা কাঁপছে। জীবনে প্রথমবার এরকম একটা কাজ করেছে। জুবায়ের ওকে দু হাতে আগলে নিয়ে বলল, ভয় নেই, আমি আছি। মেয়েটাকে বাইরে নিতে হবে। তুমি একা হাঁটতে পারবে? অধরা কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, পারবে। তবু জুবায়েরের সন্দেহ হচ্ছে। ওকে কোলে তুলে নিয়ে বেরিয়ে আসলো। ডাইনিং রুমের সোফায় বসিয়ে দিয়ে লাইট জ্বালিয়ে আবারও স্টোর রুমে গিয়ে ফ্লোরে পড়ে থাকা মেয়েটাকে নিয়ে বের হলো। অধরা এখনও কাঁপছে। হাতের খঞ্জর থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। জুবায়ের মেয়েটিকে ওর পাশে রেখে খঞ্জরটা কেড়ে নিয়ে কিচেনের ডাস্টবিনে ফেলে দিয়ে পানি নিয়ে অধরার সামনে ধরল। মেয়েটা ভয় পাচ্ছে। পানি পেয়ে ও সময় নষ্ট করলো না। ঢক ঢক করে গলায় ঢেলে নিয়ে জুবায়েরকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, আমি খুনি হয়ে গেলাম। জুবায়ের ওকে সামনে এনে দু হাতের মুঠোয় মেয়েটার মুখটা নিয়ে কপালে চুমু দিয়ে বলল, এইটুকুতে ওর কিছুই হয়নি, বরং ওকে চেনার সহজ উপায় পেয়ে গেলাম। আগামীকাল সকালে যার গায়ে আঘাতের চিহ্ন পাবো, ভেবে নিব এই মুখোশ পরা লোকটা সেই। ভয় পাবে না একদম। বাগ্নিকে ভয় পেলে মানায় না। এখন মেয়েটার জ্ঞান ফেরানো জরুরি। অধরা মাথা নাড়িয়ে সম্মতি দিল। জুবায়ের ওর চোখের পানি মুছিয়ে দিয়ে মেয়েটার চোখ মুখে পানি ছিটিয়ে দিল। জ্ঞান ফিরল না দেখে কাজের মেয়েদের ডেকে নিয়ে আসলো। ওদেরকে বুঝিয়ে দিল এই মেয়েটার যত্ন নিতে। আগামীকাল সকালে পরিচয় জেনে ওর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। জুবায়ের অধরাকে নিয়ে কক্ষে ফিরে আসলো। এখন শুধু সময়ের অপেক্ষা। সকাল হলেই জানা যাবে এই কাজের সঙ্গে সরাসরি কে যুক্ত আছে।